ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমার কুমিল্লা যাওয়া বন্ধ হলো। আসসালামু আলাইকুম। তো আপনারা যদি আমার প্রথম দুইটা পর্ব দেখে থাকেন, মানে আমার না, ইলিয়াস সাহেব ও মেজর ডালিমের, তাহলে বুঝতেই পারতেছেন যে আমি কিন্তু মাঝে মধ্যে একটু ভিডিওর মধ্যে এসে আপনাদের একটু ডিস্টার্ব করি। তো যারা নতুন হিসেবে এই তৃতীয় পর্বটা দেখতেছেন, হ্যাঁ, আমার প্রথমবার হিসেবে, তাদের জন্য আমি একটু বলি। এটা হচ্ছে যে অনেক সময় আমাদের ইউটিউবে অনেক সময় অন্যের ভিডিও বা অন্যের কোনো কন্টেন্ট আপলোড করলে অনেক সময় কপিরাইট বা রিইউজ কন্টেন্ট স্ট্রাইক পড়ে যায় চ্যানেলের প্রতি। তো সেই স্ট্রাইকটা এড়ানোর জন্য বা সেই রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেটার কারণে আমি অনেক সময়, মানে আমারও ইচ্ছা হয় না, বাট বাধ্য হয়ে আপনাদেরকে একটু ডিস্টার্ব করার জন্য ভিডিওর মধ্যে আমি একটু নিজেকে হাজির করাই। ঠিক আছে? মানে আমার একটা ভিডিও ক্লিপ আমি একটা থেকে ৪ টা সর্বোচ্চ দেওয়াটা বাঞ্ছনীয়। ৪-৫ টা দিলেই হয়। তো সর্বনিম্ন ৩ টা ভিডিও দিতে হয়। এইরকম আরকি, মানে রিসেন্ট টাইমে অনেকেই যারা এগুলো করে আরকি, আমি তাদের থেকে শুনছি। আমি সত্য মিথ্যা জানি না। মানে আমি একজনের সঙ্গে মানে এগুলো ডিসকাস করি। সেও খুব মোটামুটি একজন ভালো ইউটিউবার। তো তার সাজেশন মোতাবেক আমি এই কাজগুলো করি আসলে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমি এর আগের ২ টা ভিডিও আমার খুব ভালোভাবেই আপলোড হয়েছে, কোনো সমস্যা হয় নাই। কারণ ইলিয়াস সাহেবের এই লাইভটা যখন মানে পাবলিশ হয়ে গিয়েছে, মানে লাইভটা শেষ হওয়ার পরে, সেই ভিডিও ডাউনলোড দিয়ে অনেকেই আমি দেখেছি ওই দিন রাতেই, আজকে কিন্তু অলরেডি ২ দিন হয়ে গিয়েছে। মানে এই তৃতীয় ভিডিওটা তৈরির সময় আমার মানে ২য় দিন, মানে লাইভের ২য় দিন হয়ে গিয়েছে। তো ততদিন পর্যন্ত আমি খবর যা পেলাম পরিচিত জনদের মাধ্যমে, যে অনেকের পুরো লাইভে আপলোড দিয়েছিল, আবার অনেকে খণ্ড করে আপলোড দিয়েছিল। তো বেশ কয়েকজনেরটা আমি শুনলাম যে চ্যানেলের সমস্যা হয়েছে। ঠিক আছে? যদিও ইলিয়াস সাহেব নিজে হয়তো স্ট্রাইক দেয় নাই বা কোনো একটা কারণে ওদের চ্যানেলের ঝামেলা হয়েছে, যে কারণে আমি একদিন পর থেকে, মানে গত দিনে দিয়েছি ২ টা ভিডিও। আজকে আমি এখন রাত ১২টা পার হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে আমি দিচ্ছি হচ্ছে আপনার ৩ নম্বর ভিডিওটা। ঠিক আছে? মানে এখনো দেই নাই। মানে আমি এখনো আপলোড করব আর কিছুক্ষণ পরে। মানে ৩ নম্বর ভিডিওর কাজ চলতেছে। তার মধ্যে আমি আমার এই ফেস ভিডিওটা দিলাম আরকি। তো যাই হোক, আপনারা যারা আমার প্রথম ২ টা ভিডিও দেখছেন তারা হয়তো আজকে একটু কম গালাগালি করবেন আমার বিশ্বাস। তো আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে একটু গালাগালি করবেন। তো ভাই দেখেন, আসলে প্রত্যেকের চ্যানেলকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমাকে স্বার্থপর বলেন তাহলেও ঠিক আছে ভাই, আমাকে খারাপ বলেন তাহলেও ঠিক আছে। তবে প্রতারক বলবেন না। কারণ অনেকে মানে একটা থাম্বনেইল দিয়ে, হ্যাঁ, হয়তো ২ মিনিটের একটা ক্লিপ দিয়ে বাদবাকি ৩০ মিনিট তার নিজের বয়ান বা অন্য একটা জায়গা থেকে কোনো কিছু একটা পুরাতন বয়ান নিয়ে এসে এড করে দেয়। তো আমার এখানে ইলিয়াস সাহেবের মানে পুরো ভিডিওই, মানে হয়তো ১-২ মিনিট কাট হইতে পারে, সে বা অপ্রয়োজনীয় ২-১ টা কথা কাট হইতে পারে। বাট আমি মোটামুটি ইনশিওর করতেছি যে সম্পূর্ণ ভিডিওটাই আপনারা আমার এই ৩ টা পর্ব মিলে পাবেন বা পাচ্ছেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আমার এই যে শর্ট ভিডিওগুলো আমি যে মাঝে মধ্যে আসবে, শর্ট ভিডিওগুলো ১ মিনিট থেকে শুরু করে ৩ মিনিটের দৈর্ঘ্যের হবে। ঠিক আছে? তো আমি এর মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তো এটা ১ম ভিডিও এই মানে এই পার্টের, যে কারণে আমার একটু ৩ মিনিট হয়ে গেল। তো ঠিক আছে, চলেন আমরা ভিডিওটা উপভোগ করি। ঠিক আছে? চলেন। এরপরে আর আমার কুমিল্লা যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে ১৩ জন না অফিসারকে আরবি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি ৬৫ জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে। আর প্রথম যে ৭ জন অফিসার লিস্ট বাড়িয়েছে, PO9 প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ 9 একটা ছিল তখন। কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো P1 ওটাকে বলা হইতো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, PO9। তো ওই PO9 এর আমরা আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি ৫ জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লাতে। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি।
স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। তো পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার সেক্টরে থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to শেখ মুজিবের house. গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং, এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেরুল্লাহ। এতে কি রাজু, তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে, না কুলগোষ্ঠীর লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না। ইউ বিকাম ভেরি ইমোশনাল, তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বললেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাস দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাড়ি গেল, আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের, আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো, ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর শেখ, তো আমরা চাটা খেলাম। সেসব বলে দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন করে চালিতে হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে? না না, তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললে যে না না শোন, তোরা কি, তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যার ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম চাচা, আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি,
আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি চ্যুত করছেন। আল্লাহ আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই, দুজনেই। এরা আল্লাহ চালাই নিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোনো ব্যাপারে। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি করবো, তাহলে দরকার নেই কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময়, যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন। আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল আইলো, আমার কম্বলটা কই, সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই আরামদাদা। এদের নিয়ে আপনি রাজনীতি করতেছেন, করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তুফাইল জিগান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তুফাইল কাজ এগুলি জানলি জলদি চাচা, এই যে চাচার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না। আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে চাচা, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম বুঝা আমরা আসসালামু আলাইকুম। তো যাই হোক, আপনারা ভিডিওটা উপভোগ করতেছেন, আমি বুঝতে পারতেছি। তো খুবই ভালো লাগতেছে যে আপনারা ভিডিওটা মানে ভিডিওতে আমাকে আশানুরূপ মানে সাড়া দিয়েছেন অনেকেই। তো এটা আমার জন্য একটা ভালো দিক। আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আপনারাই মানে ইউটিউবের এই জগতে আপনারাই হচ্ছেন আমার সবথেকে আপন আত্মীয়। ঠিক আছে? তো আপনাদেরকে ছাড়া আসলে আমার সামনের দিকে এগোনো আসলে সম্ভব না। তো যাই হোক, একটা জিনিস আমি প্রথম ভিডিওর দিন আমি একটা জিনিস খেয়াল করেছি। আমার চোখ কেন জানি একটু লাল, লাল দেখাচ্ছিল। ঠিক আছে? মানে সেদিন ঘুম জেগেছিলাম, সেইজন্য হয়তোবা লাল হইতে পারে এইরকম একটা কিছু। বাট আজকে আমি খেয়াল করতেছি। তো আজকে তো আমার তেমন একটা ঘুম লাগে নাই। তো এটার কারণ হইতে পারে যে আমার সামনে কিন্তু ল্যাপটপের স্ক্রিন রয়েছে। তো ওখানে মানে লাল মানে যে ইয়েটা দেখতেছি, লাল কালার ইয়েটা বেশি আসতেছে। তো সম্ভবত সেইদিন ১ম দিন ওইটাই হবে হয়তোবা। যদিও ঘুমের একটা ব্যাপার ছিল। তো এই কারণে আমার সামনে মানে চোখ মুখ এই যে একটু বুঝতে পারতেছেন, অত একটু লালের আভা রয়েছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে নেশা-টেশা করি কিনা। হ্যাঁ? তো সেটাকে মানে ক্লারিফাই করার জন্য। তো মাফ করবেন, একটু মজা করলাম। তো আসলেও কোনো কথা নেই। মানে কি বলবো, বলার মতন কোনো কথা নেই। তো এটাই মনে হলো যে একটু শেয়ার করি। কারণ আমাকেও ভিডিওর মাঝে মধ্যে আসতে হচ্ছে বা আসা লাগবে। আমি শুরুতেই এটা ক্লারিফাই করে দিয়েছি যে আমাকে ৩-৪ বার কিন্তু আসতে হবে। মানে ৩ বার অন্ততপক্ষে। হ্যাঁ, ৩ বার সর্বোচ্চ হয়তোবা ৪ বার। এর বেশি হলে আবার আপনারা বিরক্ত হবেন। কারণ আমি ৩ টা পার্টে ভাগ করেছি। ওনার লাইভটা ছিল মনে হয় ২ ঘন্টা ১০-১২ মিনিট বা এরকম ৭-৮ মিনিটের। মানে ২ ঘন্টা প্লাস। তো সেটাকে আমি কেটে আপনার আমি মানে ৩ টা ভাগে ভাগ করেছি। এর মধ্যে থেকে ৩ টা ভাগ করতে গিয়ে আবার মাঝে মধ্যে হয়তোবা ১ মিনিট বা ৩০ সেকেন্ড বা ১০ সেকেন্ড এরকম কিছু খুব ছোট, ছোট হাই হ্যালো টাইপের কিছু কথা হয় না ২ জনের মধ্যে লাইভ চলাকালীন সময়ে? মানে যেগুলো আপনার আমার জন্য যেগুলো অপ্রয়োজনীয়। এরকম হয়তোবা আপনার ৩ টা ক্লিপ মিলে হয়তোবা ২ মিনিট বা ১.৫ মিনিটের মনে হয় সম্ভবত ১.৫ মিনিটও হবে না। মানে ১ মিনিট বা ১ মিনিটের মতন ক্লিপ কাটা পড়ছে বা পড়বে আরকি। যাই হোক, আপনারা হয়তোবা হ্যাঁ, তো আমি মোটামুটি আমার দিক থেকে ইনশিওর করতেছি যে আপনারা মোটামুটি ফুল ভিডিওটাই পাইতেছেন। জাস্ট আমি একটু আমার নিজের চ্যানেল বা আমার নিজের মানে ইউটিউবটাকে আমি রিস্কে না ফালানোর জন্য বা কোনো প্রকার মানে ইস্যু না তৈরি হবার জন্য আমি একটু মাঝে মধ্যে এসে আপনাদেরকে বিরক্ত করতেছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা উপভোগ করতে থাকেন। হ্যাঁ, এইবারের মতন আমি বিদায় নিচ্ছি। আবার হয়তো কিছুক্ষণ পরে আবার আসবো। স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি
এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? আচ্ছা। দেখো অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব ভাই, আমার বেগম মুজিব খাওয়াই টাওয়াই বলে পাঠাই দিত। আচ্ছা, ওয়েট। তখন সে ছাত্র রাজনীতিতে কিছু চলতি ছিল, তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো না, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার। এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে স্বৈরাচার, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করছে, বাংলাদেশের লোকে মারছে, গুম করছে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? ও, সে আমাদের একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকার, মুজিব সরকার। তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেব না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে বাধ্য। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম, স্বপন টপন এরা ছিল সব ক্র্যাক পার্সন, সবাই চেনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আরো অনেকে উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই, যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে 90 স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল। ওদের কাপড় কি, আর ডিপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, ডিপি ধর আমাদের কাছে আসলেন, আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমি পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল্ড করা হবে। তখন ডিপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে নিই যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয় gentlemen, listen to me, you don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে,
এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে ৩০ লক্ষ মানুষ মারা আচ্ছা, গিয়ে এটা একটা ২ মজার লক্ষ ব্যাপার। নারী সম্ভ্রম হারিয়েছিল। পাকিস্তানি মিলিটারিরা শোনো, ৩০ লক্ষ তো নয়, শোনো, এই ৩০ লক্ষ কথাটা জন্ম নিল কেমনে সেটার ইতিহাস বোধহয় আবার বই মেঝে লেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার শ্রোতাদের বলছি, জি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায়, ক্ল্যারিজ হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে। সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ। ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার, মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছি ক্ষয়ক্ষতির, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? তো যে সবকিছু মিলে প্রায় ৩ লক্ষর মতো। ৩ লক্ষ। এখন ৩ লক্ষরে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। ৩ লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কাটও করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Shiraz Bhai came and Rizal Karim came. They saw David was to handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে। তোরা মনে করলেন যে মুজিব বোধহয় এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছে। তখন তারা বলল, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বলল, মুজিবের ইন্টারভিউতে আমি কান্নাছি না, the way he was rogering my mother tongue, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকের মতো থাক।
আমার একটা কাজ আছে, আমাকে এখানে আবার যেতে হবে। আমি তো বান্ধুলে ঘুরে বেড়াই। স্যার 2 মিনিট সময় নেব। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপু কারা ধরার কথা, করেছে স্যার, এটা কারা করেছে স্যার? দীপু ধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। হুম। তো এটা কার ক্ষেত্রে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে, ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এইরকম ব্যাপার। আর তো যাই হোক, আমি তৃতীয়বারের মতন আপনাদের সামনে আসলাম। তো আপনারা দেখলে, আমার চেহারা দেখলে হয়তো রাগ হচ্ছেন বারবার। তো আমি যখন আসবো আপনাদের সামনে, তখন একটু মানে টেনে দিয়েন, ঠিক আছে? মানে সর্বোচ্চ 1 থেকে 3 মিনিটের ভিডিও থাকবে হয়তো, বা আপনারা 1 মিনিটের একটু বেশি টানাই দিয়েন। যদি তারপরে আমি থাকি তাহলে আরেক মিনিট টানাই দিবেন, এরকম করে মানে 3 মিনিটের বেশি আমি থাকবো না। তো আপনাদের কাছে আসলে আমি খুবই দুঃখিত, কারণ আমি বাধ্য হয়ে এই কাজগুলো করতেছি, ঠিক আছে? আমি বাধ্য হয়ে করতেছি, তো এর জন্য আমি আসলে খুবই খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। তো এই পর্বে মনে হয় আপনার ওই যে বঙ্গবন্ধুর যে কন্ট্রোভার্সি যেটা ছিল আর কি, আপনার 3 লক্ষকে 30 লক্ষ বানানোর সেই পর্ব এইটা, ঠিক আছে? আর আগের পর্বে 2 নম্বর পর্বে যে নিম্মি, মানে আমাদের মেজর ডালিম সাহেবের ওয়াইফ, হ্যাঁ, তাকে অপহরণের ব্যাপারটা ছিল। আর এই পর্বে যাই হোক, নিম্মিকে নিয়ে হয়তো শেষে লাস্টে একটা কথা আছে, যাই হোক খুবই মানে, ওটা আপনারা শুনে নিন যারা ভিডিওটা দেখতেছেন, বা অবশ্যই দেখবেন তো অবশ্যই, হ্যাঁ। তো যাই হোক, আসলে বলার মতন তেমন কোনো টপিক নাই, বুঝতে পারতেছেন। আবার আমাকেও আসতে হবে আপনাদের সামনে, তো একটু ফান করতেছি, মজা করতেছি। তো ভাই দেখেন, আসলে আমার জায়গায় থাকলে আপনারাও নিজের চ্যানেলকে সেভ রাখার জন্য এরকম ফেস ভিডিও দিতেন, বা আমার ভিডিওর মধ্যে কিন্তু আমার ফেস, আমার ছবি বা এরকম কিছু বিষয় আমি ঢুকাই দিয়েছি। আসলে এগুলো কিছু রুলস, বুঝছেন? মানে ভিডিওটাকে তারপর কালার একটু চেঞ্জ করে দিয়েছি, সাদা কালো বা এরকম একটু কালারিং করে দিয়েছি। তো দেখেন ভাই, আসলে আপনারা হয়তো 2-1 জন, আমি জানি না আমার কতগুলো ভিউ হবে। তো আমার ভিউয়ার্সদের মধ্যে যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন এরকম, যারা আমার মতন ইউটিউবে কাজ করেন, বা ফেসবুকে আপনাদের পেজ রয়েছে, তা আপনারা, আমি জানি আপনারা এরকম একটু এডিট করে দেন, ঠিক আছে? তো তো এগুলোকে আসলে জায়েজ বলা যায়, ঠিক আছে? এই কাজগুলোকে জায়েজ বলা যায়। তো হাসিও লাগতেছে আসলে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, ক্ষমা করে দেন ভাই, আসলে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো চলেন শেষ অংশটা দেখি। দেখার পরে যাই হোক, তারপরে তো ঘটনাই শেষ নাকি? তো চলেন আমরা বাকি অংশটুকু দেখে আসি। এটা সিরাজ শিকদার, সহজ ব্যাপার, এই যে এটা বুঝতে রকেট সায়েন্সের দরকার না ওনার। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি, আর কি বলি। আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে, আমি যদি এখন হবে না, হ্যাঁ, কারণ তাদের ইচ্ছা তো আমি কেন ভুলভুল করতে যাবো? আমি হ্যাঁ, তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী, এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। রাইট। আর স্যার, সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো, এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary. তার জন্য তাকে জীবন দিতে হয়েছে, এবং তাকে ধরছে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট, যে ছিল E.A. চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। E.A. চৌধুরী তার শালাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা হয়েছে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল, এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সিরাজের কাছে, বাট it was, I think, too late, but whatever it is, he got caught. স্যার, মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে 2-3 বছর আগেও আপনার মাসেল টাসেল একদম 6 প্যাক ট্যাক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আলহামদুলিল্লাহ। দেখো, তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার দেখতেছো, সবাই দেখতেছো। নিম্মি ভাবি কেমন আছে, আমাদের সবার প্রিয় ভাবি? না, উনি বেঁচে নাই, উনাকে আল্লাহ নিয়ে গেছে। ও, উনি নাই না? ও আচ্ছা। ও হ্যাঁ, এবং উনি মারা গেলেন কত বছর, প্রায়
1905 সালে মারা গেছে। 2005। হ্যাঁ, কারণ হুম, she was not allowed to take any treatment. She was under house arrest. হুম, 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then she was when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তো সমত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো না। যাই হোক, legally he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th স্টেজে ক্যান্সার চলে যায়, তখন আর সেই যুগে কোনো চিকিৎসা ছিল না। আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, কিন্তু আমি কি করতে পারি। যাক প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি 8 লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন। ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম, হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই, এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই, এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন, এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই 21শে আগস্টের মতো, ততবারই 10টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত, উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না, সেটা কোনোদিন করব না, কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন। সেই আমি মেজর ডালিম বলছি, সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত, কি হতো, সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, ওনার বয়স 80-র উপরে, আপনার 85 তাই না স্যার? না, 75। 75, যার 75 বছর বয়স। তো 75 বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান, এখনো জিম করেন নিয়মিত। তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন, এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেওয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে
অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা পিছু পা হব না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করেছে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি রয়ে গেছে, তা আল্লাহ করবে। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর ডালিম হয়তো অন্য কেউ হতে পারত। এটি আমার শেষ কথা। আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন, আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আমরা মেজর ডালিম সম্পর্কে আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি, এটা দেখে শেষ করব আজকের অনুষ্ঠান। জি, প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে আমার মনে হয় ইউটিউবের যে রেকর্ড ছিল সেই রেকর্ডটা আমরা আজকে ব্রেক করেছি। এর আগেরটা বোধহয় 6 লাখ কত অথবা 7,50,000 এরকম, আমরা আজকে সেটা ব্রেক করেছি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ইউটিউবের সর্বোচ্চ সংখ্যক মানুষ আজকে মেজর ডালিমের এই লাইভটি দেখেছেন। বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন মেজর ডালিমদেরকে সেটা আজকে প্রমাণিত হয়েছে। তো আমি আবারও মেজর ডালিম, উনি অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি নিশ্চয়ই পরে দেখবেন এটা। তাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। তো ফাইনালি আমার 3টা পর্ব আপনারা যারা দেখে শেষ করলেন তাদেরকেও আন্তরিকভাবে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাই। মানে মূলত আমাকে হেল্প করার জন্য বা আমার চ্যানেলকে সহায়তা করার জন্য। তো যাই হোক, কিছু বলার নাই আসলে। মানে 3টা পর্ব ধরে আমি আপনাদের সামনে সব বক, 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 বক করতেছি। হ্যাঁ, কতগুলা গালি যে খাইছে আপনাদের আমি জানি না। তো যাই হোক ভাই, আমিও মানুষ। আপনারা যারা 3টা পর্ব ফুল দেখেছেন বা আমার বকবকানিগুলো মোটামুটি শুনেছেন, তারা হয়তোবা কিছুটা এই শেষ পর্বে এসে আমার প্রতি একটু হয়তোবা নমনীয় হতে পারেন। কারণ আপনারাও জানেন যে আমি যা করেছি বা আমার এই যে ফেস ভিডিওগুলো, এগুলো আমি আমার নিজের, হ্যাঁ, কিছুটা স্বার্থপর বলতে পারেন বা অনেকটা আমার চ্যানেলের স্বার্থেই করেছি। যারা বোঝেন, ভালো মানুষ বা বুদ্ধি দিয়ে মানে বিচার বুদ্ধি ভালো, তারা অবশ্যই আমাকে হয়তোবা অন্ততপক্ষে এখনই স্যার আমাকে দোষারোপ করবেন না, আশা করছি, যদি বিবেকবান লোক হয়ে থাকেন। আর আমি, যাই হোক, আমি যেটুকু ভুল করেছি আপনাদের সামনে বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে বা ভিডিও এডিটিংয়ের মধ্যে অবশ্যই ভুল ছিল, এই যে মানে ভিডিও ক্লিয়ার করতে পারি নাই বা করা সম্ভবও হয় নাই। আর এগুলো যেহেতু লাইভ ভিডিও, আপনার মানে চেহারা আর কি দেখবেন, যেটুকু দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা, ওইটার মধ্যে মানে ওনার মেইন বক্তব্যটাই হচ্ছে আসল, তাই না? তো যাই হোক, আমার এত কিছু ভুলের মধ্যেও আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে মানে আমার প্রতি যদি আপনাদের একটুও হলেও ভালোবাসার উদ্রেক হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই, প্লিজ। মানে আমার আসলে নতুন চ্যানেল, হয়তো বুঝতে পারতেছেন। আগেও একটা চ্যানেল ছিল, তো ওগুলো ওই যে মানে ওই চ্যানেলগুলো ধরা টরা খেয়েছি। তো সেই শিক্ষা থেকে আসলে এই যে আজকে এই ভিডিওগুলোর মানে শিক্ষা পাইছি আর কি তৈরি করার। হ্যাঁ, তো যাই হোক ভাই ও বোন, আপনারা যারা আমাকে দেখতেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, তো আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসলে আমার মানে অনেক প্ল্যান আছে, আমার আসলে চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সেই সুযোগটা করে দেন, আমি এইটুকু একটু আপনাদের কাছে আবদার রাখলাম।
তো ঠিক আছে, থাক, অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি, এদিকেও এই ভিডিওটাও এই ক্লিপটাও প্রায় 2 মিনিট আমি পার করে ফেললাম। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো এপিসোডে, নতুন কোনো রকম কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ।